আমরা আজকাল অনলাইনে কত কিছুই না অর্ডার করি। অনলাইন থেকে আজকাল তো সমস্ত কিছুই পাওয়া যায়। ভারতে নর্মাল দ্রব্য পাওয়া যায় এবং বিদেশে তো নর্মাল দ্রব্য ছেড়ে আরও অনেক আদার্স জিনিসও পাওয়া যায়। তো যাই হোক, আপনি ধরুন আপনার প্রয়োজনের বা আপনার শখের একটা জিনিস অর্ডার করেছেন। অর্ডার করার পর আপনি ট্র্যাক করছেন যে সেটা কবে আসবে, কবে আপনি রিসিভ করবেন, সেদিন আপনি বাড়ি থাকবেন কি না, সেদিন যদি আপনি বাড়ি না থাকেন, আপনার বাড়িতে যদি কেউ থাকে তাকে পুরো বুঝিয়ে শুনিয়ে বলে দেওয়া যে টাকা দেওয়া হয়ে গেছে বা এতগুলো টাকা দিতে হবে। তো এইভাবে আপনি পুরো জিনিসটা প্ল্যান করেছেন। আমরা সবসময় জানি যে আমাদের অনলাইন যে ডেলিভারি আইটেমগুলো আসে সেগুলো আমাদের ব্যস্ত সময়ে আসে। আমরা স্নান করতে গেছি, সারাদিন ওয়েট করার পর ঠিক সেই সময় ডেলিভারি বয় ফোন করে বলছে আপনার মালটা এসে গেছে, আপনি রিসিভ করে নিয়ে যান, অথবা আপনি খেতে বসেছেন, সেই সময়েও আপনার সাথে এই জিনিসটা হতে পারে। তো এই রকম ক্ষেত্রে আমরা বেশ বিরক্ত হই। তো আপনি সেই অনলাইন অর্ডারের জিনিসটা রিসিভ করলেন, সেখানে আপনার হয় শখের জিনিস, নয়তো আপনার কোনো প্রয়োজনীয় জিনিস সেটা ওখানে আছে। আপনি খুশির সাথে সেই বক্সটা খুললেন, সেই বক্সটা খুলে আপনি আশা করছেন যে আপনার অর্ডার করা জিনিসটাই ওখানে থাকবে। কিন্তু অনেক সময় না ফ্রডও হয়। দেখা যায় যে মোবাইল অর্ডার করেছেন, সেখানে এসে গেছে ইট, আরও অনেক এরকম কেস ভারতে দেখা গেছে। তো সেই ক্ষেত্রে আপনি একটা সন্দেহের চোখে সেই জিনিসটা খুশি মনে ওপেন করছেন, অ্যান্ড ওপেন করে যদি দেখেন সেই অর্ডারের মাঝে একটা ডেড বডি আছে, আপনি কি ফিল করবেন? তো এই রকমই একটা অদ্ভুত ঘটনা নিয়ে আজকে আমাদের ট্রু ক্রাইম ঘটনা। এটা আমার কাছে বেশ অদ্ভুত লেগেছে। ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য আছে, সেই অন্ধ্রপ্রদেশের গোদাবরী বলে একটা ডিস্ট্রিক্ট আছে। সেই ডিস্ট্রিক্টে তুলসী বলে একজন মহিলা একটা এনজিও থেকে কিছু জিনিসপত্র তার বাড়ির জন্য অর্ডার করেছিল এবং সেটা সে ফ্রি অফ কস্টে পেত। এবার এই যে মহিলা আছে যার নাম হচ্ছে তুলসী, এনার একটা আবার হিস্ট্রি আছে। তো চলুন আমরা এই তুলসী নামক মহিলার হিস্ট্রিটা জেনে আসি। এই তুলসী একটা কৃষক ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে। তার দুই ভাই এবং এক বোন আছে। দুই ভাই তারা বাইরে কাজ করে। এক বোন ছিল, সেই বোন আবার ডিভোর্সড হয়ে এই বাপের বাড়িতেই চলে এসেছে। এই তুলসীর 2010 সালে বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ে তার বেশ ভালোই চলছিল। হঠাৎই একটা প্রবলেম হয়। 2012 সালে একদিন তার হাজব্যান্ড কাজের জন্য বাইরে যায়, কিন্তু সেই বাইরে যাওয়ার পর সে আর কোনো দিনও ফিরে আসেনি। এই তুলসী পুলিশের রিপোর্ট লেখায়, পুলিশ অনেক খোঁজাখুঁজি করে, ফ্যামিলি থেকেও অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু খোঁজাখুঁজির হাজার চেষ্টার পরেও এই তুলসীর হাজব্যান্ড অ্যাকচুয়ালি গেল কোথায় সেটা আজ পর্যন্ত কেউ জানে না। এবার যখন তুলসীর হাজব্যান্ড তুলসীকে ছেড়ে কোথাও চলে গেছে বা গুম হয়ে গেছে, কিন্তু তারপর থেকে তুলসীর যে শ্বশুর বাড়ি আছে তাদের সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায়। তারা তাদের এই বৌমাকে আর পছন্দ করে না। এবার কয়েকদিন সেই শ্বশুর বাড়িতে কাটানোর পর তুলসী যখন বুঝতে পারে যে এইখানে আমি আর থাকতে পারবো না, তখন সে একদিন ডিসাইড করে যে সে তার বাপের বাড়িতে চলে যাবে। সে বাপের বাড়িতে গিয়ে থাকতে শুরু করে। এবার তার যে বোন আছে যার নাম হচ্ছে রেবতী, সেই রেবতীরও কিন্তু কয়েক বছর আগে বিয়ে হয়ে গেছিল, কিন্তু বিয়ের পর তার হাজব্যান্ড তার সাথে খুব একটা ভালো ব্যবহার করতো না। এই কারণে এই রেবতী কয়েক বছর পর ডিভোর্স নিয়ে বাপের বাড়িতে চলে আসে। এবার বৃদ্ধ বাবা, সে চাষবাস করে, তার অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। সে এখন দুটো মেয়েকে কি করে ভরণ পোষণ করবে? রেবতী আছে এবং তুলসী আছে, এদের কিছু সেভিংস ছিল। সেই সেভিংস দিয়ে তারা একটা ছোট্ট জমি কেনে এবং সেই জমি কিনে সেখানে তারা বাড়ি করবে। তো বাড়ি একবারে তো বানানো যায় না, বাড়ি বানাতে অনেক খরচার ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে এই রেবতী আর তুলসী ডিসাইড করে যে তারা একটা এনজিওর কাছে যাবে এবং সেই এনজিওটা যারা গরিব মহিলা আছে বা ডিভোর্সি মহিলা আছে তাদেরকে হেল্প করে নিজের একটা বাড়ি বানাতে। এবং সেই এনজিওর কাছে গিয়ে পুরো ব্যাপারটা যখন তুলসী আর রেবতী বলে, তখন সেই এনজিও বলে যে ঠিক আছে, আমরা দেখছি, আমরা যা যা দরকার পড়বে তার লিস্ট পাঠাবেন, আমরা যতটা পারবো হেল্প করব। এবার এই যে তুলসী আছে সে বাড়ি বানানো স্টার্ট করে। এবার বাড়ি বানাতে ইট আর সিমেন্ট
এটা তো অবশ্যই লাগে। তো সেই ক্ষেত্রে এনজিওকে বলে যে আমার এত টাকার এত পরিমাণের ইট লাগবে, এতটা সিমেন্ট লাগবে, এতটা বালি লাগবে। এবার সেই এনজিও সমস্ত কিছু দেখাশোনা করে এই তুলসীর কাছে একটা অর্ডার পাঠিয়ে দেয়। তাতে ছিল ইট, সিমেন্ট, বালি, আরও অন্যান্য জিনিস। এবার সেইটা দিয়ে মোটামুটি একটা ছোট্ট বাড়ি এই তুলসী আর রেবতী তৈরি করে। এবার এইটা করে তো সমস্ত কিছু কমপ্লিট হয় না, বাড়িতে ইলেকট্রনিক্স যে লাইট আছে, ফ্যান আছে, এইগুলোও লাগাতে হবে। এবার এইগুলো কেনার জন্য তুলসীর কাছে আর রেবতীর কাছে সেরকম কোনো টাকা বেঁচে ছিল না। তো এই কারণে তারা ডিসাইড করে যে সেই এনজিওর কাছে তারা আবার হেল্প চাইবে। সেই এনজিওকে তারা আবার বলে, এনজিও বলে যে ঠিক আছে এবার আসবে। এবার তারা ওয়েট করে আছে সেই অর্ডারের জন্য। সেই অর্ডারটা আসলেই তাদের বাড়িটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাবে। তারা বেশ খুশিও আছে। 19শে ডিসেম্বর 2024 সেই মোক্ষম দিনটা আসে, যেই দিন তুলসী সেই অর্ডারটা রিসিভ করে। সে ভীষণ খুশি। সেই পার্সেলগুলো একটা বড় ম্যাটাডোর যে ভ্যান আছে সেই ভ্যানে আসে, সেখান থেকে নামানো হয়। ডেলিভারি ম্যান কিছু টাকা নিয়ে চলে যায়। তারপর রেবতী এবং তুলসী দুজনে মিলে সেই পার্সেলটা খোলে এবং সেই পার্সেলটা খোলা মাত্রই তারা রীতিমতন শক পেয়ে যায়। এটা তারা কি দেখছে? সেই পার্সেলের মধ্যে কোনো ইলেকট্রনিক্স দ্রব্য নেই। সেই পার্সেলের মধ্যে আছে একটা মানুষের দেহ। সেই মানুষের দেহে কোনো প্রাণ নেই এবং এইটা দেখে তারা রীতিমতন চমকে যায়। তুলসী আর রেবতী পুরো ব্যাপারটা তাদের বাবাকে বলে। তাদের বাবা পুরো জিনিসটা দেখার পর তারা ডিসাইড করে যে তারা পুলিশের কাছে যাবে। কিন্তু তখন রেবতী বলে যে না, দাঁড়াও, আমার একটা লিভ ইন পার্টনার আছে যাকে আমি খুব ভালোবাসি, হয়তো ইন ফিউচার আমি তাকে বিয়েও করতে পারি। তার নাম হচ্ছে শ্রীধর। সেই শ্রীধরকে একবার ডাকি, ও দেখি এখানে কি বলে। এবার শ্রীধর আসে। এবার শ্রীধর এসে পুরো ব্যাপারটা জেনে শুনে বলে যে এই জিনিসটা নিয়ে যদি থানাতে যাওয়া হয়, আমার মনে হয় যে পুলিশ কিন্তু আমাদের খুব ডিস্টার্ব করবে। তার কারণ পুলিশের কোনো ঠিক নেই। পুলিশ বলতেই পারে এই জিনিসটা, এই যে পুরো কর্মকাণ্ডটা আছে সেটা রেবতী এবং তুলসী ঘটিয়েছে এবং ঘটিয়ে পুরো জিনিসটাই নাটক করছে। তারা হয়তো ক্রিমিনালকে খুঁজে পাবে না এবং ক্রিমিনালকে খুঁজে না পেয়ে এই তুলসী আর রেবতীকেই জেলে পাঠিয়ে দেবে। এবার তারা ভাবে যে হ্যাঁ, এটাও তো হতে পারে। এবং এই জিনিসটা ভাবা মাত্রই এই শ্রীধর বলে পুলিশের কাছে যাওয়ার দরকার নেই, আমরা এই বডিটা কোথাও একটা ফেলে দিই, তাহলেই এখানে সমস্ত কেসটা সলভ। এবার পুলিশ যখন এই মানুষটাকে খোঁজ করবে, হয়তো তার একটা নিখোঁজ ডায়েরি হবে, তখন পুলিশ অন্যভাবে দেখবে, এতে তো তোমাদের কোনো দোষ নেই। তখন যদি এই জিনিসটা তোমাদের সামনে পুলিশ বলে, তখন তোমরা স্বীকার করে নেবে। প্রথমে তো তারা মেনে চলে যায়, কিন্তু কোথাও না কোথাও তুলসীর মনে না কোনো একটা কিন্তু আসে। তার মনে একটা সন্দেহ হতে থাকে। সে একটা কনস্পিরেসির গন্ধ পায় এবং সেই মোতাবেক সে ডিসাইড করে যে সে তার বোনকে নিয়ে থানায় যাবে। তার বোন বলছে যে শ্রীধর একটা বুদ্ধিমান ছেলে, সে অনেক কিছু বোঝে, তো তার কথা তুমি শোনো। কিন্তু সে কিছুই মানে না। তার বোন রেবতীকে নিয়ে সোজা থানায় চলে যায় এবং থানায় গিয়ে পুরো ব্যাপারটা যখন পুলিশের সামনে বলে, পুলিশ নিজেই শুনে রীতিমতন চমকে যায় যে একটা পার্সেল এসেছে এবং তার মধ্যে একটা ডেড বডি। তার মানে কোনো একটা মানুষকে মেরে একে কেন পাঠানো হলো? তখন হঠাৎ করেই এই তুলসী বলে যে ওই যে পার্সেল ছিল, সেই পার্সেলের মধ্যে আমি একটা লেটারও পেয়েছি এবং সেই লেটারে লেখা আছে যে তোমার হাজবেন্ড যে নিখোঁজ হয়ে গেছে বা পালিয়ে গেছে, সে 2006 সালে আমাদের কাছ থেকে 3 লাখ টাকা লোন নিয়েছিল, কিন্তু সেই 3 লাখ টাকার 1 টাকাও সে শোধ করেনি এবং সুদে আসলে সেই টাকাটা 1,30,00,000 এসে দাঁড়িয়েছে। তো তোমরা দুই বোন এই টাকাটা কোনোভাবে শোধ করো, না হলে তোমাদের অবস্থাও কিন্তু এই রকম হবে। এবং এই জিনিসটা রেবতী আর তুলসী যখন দেখে তারা ভয় পেয়ে যায়। তারা তাদের বাবাকে বলে এবং এই যে রেবতীর লিভিং পার্টনার শ্রীধর আছে তাকেও বলে। এবার শ্রীধর এইখানেও একটা জিনিস বলে যে এত ঝামেলার দরকার নেই, আমরা যদি কোনোভাবে টাকাটা অ্যারেঞ্জ করতে পারি জমি টমি বেচে, তাহলে তো একরকমভাবে হয়ে যেতে পারে, আর না হলে এই বডিটাকে আমরা ডাম্প করে দিই কোথাও একটা। তো এই জিনিসগুলো কোনোটাই কিন্তু এই তুলসী বা রেবতী খুব একটা শোনেনি। রেবতী তার মনে একটু ডবল থিঙ্কিং ছিল যে বলবো কি বলবো না, আমার লিভিং পার্টনার এটা বলেছে, এটা শুনে গিয়ে আমি দিদির কথা শুনবো না, মানে সে একটু কনফিউজ ছিল। কিন্তু তুলসী
তার না মনে হয় যে এখানে ডালমিকুচ কালায়, তো সে থানায় চলে যায়। এবার থানা আসে, সেই পার্সেল থেকে সেই ডেড বডিটা রিকভার করে তাকে ময়না তদন্তে পাঠিয়ে দেওয়া হয় এবং ময়না তদন্তের রিপোর্ট ঠিক 2 দিন পর আসে। 2 দিন পর ময়না তদন্তের রিপোর্টে সেই লোকের যে আইডেন্টিফিকেশন আছে সেটা তো তখনও হয়নি, কিন্তু তাকে গলায় প্রেসার দিয়ে, গলায় চাপ দিয়ে তাকে মারা হয়েছে। তার গলায় ভালো মতন একটা দাগ আছে। কিন্তু এই লোকটাকে যদি পুলিশ জানতে পারে তাহলে এই কেসের কোনো একটা সুরাহা হতে পারে, অথবা এই যে পার্সেলটা এসছে, যে ম্যাটাডোর ভ্যানে এই পার্সেলটা এসেছিল, সেই ম্যাটাডোর ভ্যানটা কে বুক করেছিল, কোথা থেকে করেছিল। তখন তুলসী বলে যে আমি একটা এনজিও থেকে অর্ডার পাওয়ার কথা ছিল, সেখান থেকে কিছু ইলেকট্রনিক্সের দ্রব্য আমার বাড়িতে আসার কথা ছিল। তখন পুলিশ এই এনজিওর কাছে যায়। এনজিওতে সুষমা বলে একটা মহিলা বসেছিল। এবার সেই সুষমা বলে মহিলাটাকে সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করে। তারা বলে যে না, আমরা এই রকম জিনিস আগে একবার ওই মহিলা মানে তুলসীকে পাঠিয়েছি, সেখানে আমরা ইট বালি সিমেন্ট পাঠিয়েছিলাম, কিন্তু এই যে ইলেকট্রনিক্সের দ্রব্য আছে সেই জিনিসগুলো কিন্তু আমরা পাঠাইনি, আমাদের কোনো আইডিয়াও নেই। কিন্তু পুলিশ বলে যে হোয়াটসঅ্যাপে তো আপনারা সেই ফটোগুলোও দেখেছেন, আপনাদের যে অর্ডারটা রিসিভ হয়েছে সেটাও আপনারা নোটিশ করেছেন। তখন সুষমা সেই নাম্বারটা দেখে বলে যে এইটা আমাদের এনজিওর নাম্বারই নয়। তখন পুলিশ বুঝতে পারে যে পুরোপুরি এইখানে একটা কমপ্লিকেটেড কেস কেউ তৈরি করেছে, কেউ একটা প্ল্যান করে সমস্ত কিছু করেছে, এবং এই খবরটা সারা ভারতে ছড়িয়ে পড়ে। ভারতে ছড়িয়ে পড়ার পর এই কেসটাকে সলভ করার জন্য পুলিশ একটা স্পেশাল টিম তৈরি করে। অন্ধ্রপ্রদেশের গোদাবরী জেলার পুলিশ 100 জন অফিসার নিয়ে 11টা টিম তৈরি করে। তারা নানান দিক নানানভাবে দেখছে, কেউ সিসিটিভি দেখছে, কেউ কল ডিটেলস দেখছে, কেউ দেখছে যে আশেপাশে কোনো মিসিং কমপ্লেন হয়েছে কিনা, যে ডেড বডিটা পেয়েছি সেটা কার, এই সমস্ত কিছু তারা দেখাশোনা করছে। এবার প্রথম তাদের সন্দেহ যায় যে সেই নিখোঁজ হাজবেন্ড ছিল, তার একটা ভাই ছিল, তার ভাই কি কোনোভাবে এই জিনিসটা করছে। তারা তদন্ত করে, তদন্ত করার পর দেখে যে এই যে তুলসীর হাজবেন্ডের যে ভাই আছে সে এই কেসে কোনোভাবে জড়িত না, সে অন্য একটা জায়গায় ছিল, সে পুরো ক্লিয়ার। এইবার সেই ম্যাটাডোর ভ্যানটা, এইটাকে পুলিশ ভালো মতন খোঁজে। এবার ঘাবরির কাছ থেকে একটা খবর পুলিশ পায় এবং সেই ম্যাটাডোর ভ্যান এবং ম্যাটাডোর ভ্যানের যে ড্রাইভার আছে তাদেরকে অ্যারেস্ট করতে পারে। এবং অ্যারেস্ট করার পর যখন জিজ্ঞাসাবাদ করে তখন পুলিশ রীতিমতন শক হয়ে যায়। তার কারণ খুনি এবং যারা এই পুরো জিনিসটা বা প্ল্যানটা তৈরি করেছে তারা অ্যাকচুয়ালি তাদের সামনেই ছিল। এবং সেই ক্রিমিনালদের মধ্যে একটা ক্রিমিনালের নাম হচ্ছে রেবতী, এবং রেবতীর যে লিভ ইন পার্টনার আছে যার নাম হচ্ছে শ্রীধর। এরা মিলে সমস্ত কিছু প্ল্যান করেছিল এবং এর সাথে যুক্ত আছে সেই এনজিও, সেই এনজিওতে কাজ করা সুষমা। এই সুষমার সাথে এই শ্রীধরের কি সম্পর্ক, এবং সেই এনজিওটা আদতেও কি রিয়েল এনজিও না ফেক এনজিও, যেটা বানানোই হয়েছিল এই তুলসীকে ঠকানোর জন্য। আজকের কেসটা ভেরি ভেরি মিস্টেরিয়াস কেস, এবং এই কেসটা যেভাবে প্ল্যান করে করা হয়েছে সেটা আমি যখন স্টোরিটা বানাচ্ছিলাম, স্ক্রিপ্টটা যখন লিখছিলাম, আমি নিজেই অবাক হচ্ছিলাম যে এই রকমভাবে একটা ক্রাইম করা কি যেতে পারে, কিন্তু করা হয়েছে এবং পুলিশ সেটাকে সলভ করতে পারবে। তো চলুন নেক্সট পার্টে যাওয়া যাক। এবার আমাদের জানতে হবে এই যে শ্রীধর আছে, এই যে রেবতী আছে এবং এই যে সুষমা আছে, এই তিনজনের পরিচয় কি। শ্রীধর আছে, সেই শ্রীধর অনেক আগে একটা বিয়ে করে, সেই বিয়ে থেকে তার একটা ছেলেও আছে, তারপর সেখানে তার ডিভোর্স হয়ে যায়। এরপর তার সুষমার সাথে প্রেম হয় এবং এই সুষমার সাথে প্রেম করার সময় সে কিন্তু এই সুষমার যে মেয়ে আছে তাকেও নিজের সন্তান বলে গ্রহণ করে। এবং এই লিভিং যখন চলছে, এই প্রেম যখন চলছে, তখন ডিভোর্সই এই রেবতীর সাথে তার যোগাযোগ হয়, রেবতীর সাথেও তার কিন্তু প্রেম হয়ে যায় এবং তারা তিনজন মিলে ডিসাইড করে যে তারা একসাথে থাকবে। এবং এই জিনিসটা ডিসাইড করার পর তারা দেখতে পায় যে তাদের এই যে জীবন আছে সেই জীবনটাকে চালানোর জন্য টাকাটা কোথা থেকে আসবে। শ্রীধর খুব একটা ভালো কাজ করতো না, সুষমা কোনো কাজ করতো না, রেবতী কোনো কাজ করতো না, তাহলে সংসারটা
চলবে কি করে, এবং এই সংসার চালানোর জন্যই তারা একটা মেগা প্ল্যান করে। এবং সেই মেগা প্ল্যানের ফার্স্ট পার্ট ছিল তারা একটা ফেক এনজিও খুলবে। সেই ফেক এনজিওর মাধ্যমে তারা যেসব বিধবা মহিলা আছে বা স্বামী ছেড়ে চলে গেছে এই রকম মহিলাদের বাড়ি বানাতে হেল্প করবে। এবং আর একটা প্ল্যান ছিল যে একটা মানুষ তাকে খুঁজে বার করতে হবে যার আগে বা পিছে কেউ নেই, যার খোঁজ কেউ নেবে না, যে গরিব ফ্যামিলি থেকে বিলং করে। তো এই রকম জিনিস খুঁজতে খুঁজতে তারা যেমন একটা এনজিও বানায় এবং সেই এনজিওতে কোনোভাবে তুলসীকে টেনে আনে এই রেবতী। এই রেবতী তার দিদিকে খোঁজ দিয়েছিল যে এই যে এনজিও আছে সেই এনজিও বিধবা বা স্বামী চলে যাওয়া মহিলাদের বাড়ি বানাতে হেল্প করে। সেই এনজিওতে যখন তুলসী যায় তখন তুলসীকে সেই এনজিও প্রথমবার তো হেল্প করে, কিন্তু দ্বিতীয়বার একটা কেস ঘটিয়ে দেয়। এবং সেই কেসটা হচ্ছে যে ইলেকট্রনিক্স দ্রব্যের বদলে সেখানে একটা মানুষের দেহ পাঠায়। এবার এই যে মানুষের দেহ ছিল সেটা হচ্ছে বারে বলে একটা লেবারের দেহ। এই লেবারের আগে পিছে কেউ ছিল না, সে একটা ভাড়াতে থাকতো, তার বয়স 45, সে মাঠে ঘাটে কাজ করে বেড়াতো, দেহাড়ি মজদুরি করতো, সোজা কথায় এটাই বলা চলে। তো এই মানুষটার মদের নেশা ছিল। তো একদিন শ্রীধর এই মানুষটাকে দেখে, তাকে ফলো করে এবং ফলো করে ক্লিয়ার কাট ভাবে যে একেই আমরা মারব। এবার এই যে রেবতী আছে, শ্রীধর আছে, সুষমা আছে, তারা গাড়ি করে একদিন এই যে বারে আছে তাকে সেই গাড়িতে নেয়, নিয়ে বলে যে চলো একটু মদ্যপান করা যায়। এবং সেই মদ্যপানের নাম শুনে বারে তো একবারেই রাজি হয়ে যায়, সে গাড়িতে উঠে পড়ে, তারা ড্রিঙ্ক করে এবং একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে পিছনের সিটে বসে থাকা শ্রীধর পিছন দিক থেকে তার গলাটা চেপে ধরে এবং সেখানেই এই বারের মৃত্যু হয়। এবার এই বারের যে দেহটা আছে সেটা সুষমার বাড়িতে নিয়ে যায়। এই সুষমার বাড়িতে সুষমার মেয়েও থাকে এবং সেইখানেতে এই সুষমা এবং তার মেয়ে 2 দিন স্পেন্ড করে। সেইখানেই এই বডিটাকে একটা বড় অ্যালুমিনিয়াম টাইপের বাক্সে প্যাক করা হয় এবং প্যাক করার পর সেটাকে একটা ম্যাটাডোর ভাড়া করে সোজা পাঠিয়ে দেওয়া হয় তুলসীর বাড়িতে। এবং সেই ফেক এনজিও থেকে পুরো জিনিসটাকে চালনা করা হয়। ফেক এনজিও থেকে একটা নাম্বারে তার সমস্ত ডিটেলস দেওয়া হয়, তাকে জানানো হয় যে আপনার অর্ডারটা আজকেই আসবে এবং তার ছবিটাও কিন্তু যে অর্ডারটা রিসিভ করছে সেটা তুলসী কিন্তু ওই এনজিওকে পাঠায়। এবং ওই এনজিওতে এই পুরো জিনিসটা সুষমা কন্ট্রোল করছিল, সেখানে রেবতী ছিল না। রেবতী গেলে তো বুঝেই যাবে। এবার তুলসী এই জিনিসটা কোথাও না কোথাও একটা আইডিয়া করেছিল যে এখানে কোনো একটা ব্যাপার আছে। এবার পুলিশ এই 3 জনকে অ্যারেস্ট করে, একটা মার্ডারের জন্য, একটা তো হুমকি দেওয়ার জন্য, আরও অনেক কেসে এই সবাইকে অ্যারেস্ট করে থানাতে নিয়ে যায়। এবার থানাতে নিয়ে যাওয়ার পর পুরো জিনিসটা যখন জিজ্ঞাসাবাদ করে তখন পুলিশের একটাই জিনিস এখানে জানার বাকি ছিল, সেটা হচ্ছে যে তোমরা এই কর্মকাণ্ডটা কেন ঘটিয়েছ। তখন শ্রীধর, রেবতী এবং এই সুষমা বলে যে আমরা এই কর্মকাণ্ডটা এই কারণেই ঘটিয়েছি যে আমরা 3 জনে একসাথে থাকতে চাইতাম, কিন্তু তার জন্য পর্যাপ্ত টাকা ছিল না। তার জন্য এই পুরো প্ল্যানটা আমরা বানাই, বারে বলে একজন মানুষকে মারি এবং এই তুলসীকে হুমকি দিই। তুলসী যখন তার বাবাকে, বোনকে পুরো ব্যাপারটা বলে, আমরা তাদেরকে ভয় দেখাই, ভয় দেখিয়ে একটা নাটক করে বলি যে পুলিশের কাছে গেলে তোমাদের ফাঁসি দিতে পারে। তো এই ক্ষেত্রে কোনোভাবে তুলসী থানাতে চলে যায়, সেইখানেই আমাদের বিপদটা ঘটে যায়। আমাদের মেইন প্ল্যান ছিল এই যে তুলসীর বাবা আছে সে তো কৃষক, তার কাছে 2 একরের মতন একটা বড় জমি আছে এবং সেই জমিটা যদি আমরা বেচতে পারতাম তাহলে সেই জমি থেকে আমরা নিয়ার অ্যাবাউট 2 কোটি টাকা পেতাম এবং এই 2 কোটি টাকা দিয়ে আমরা বিন্দাস একটা লাইফ লিড করতে পারতাম। কিন্তু কোথাও না কোথাও আমাদেরও প্ল্যানে হয়তো একটু ভুল ছিল। এরপর পুলিশ সমস্ত ইলেকট্রনিক্স ডেটা কালেক্ট করে, সেখানে দেখা যায় যে এই বারে তার সাথে এই শ্রীধর একাধিকবার মিট করেছে, সুষমা মিট করেছে, রেবতী মিট করেছে, তাদের সাথে কথা হয়েছে এবং কোনটা জল এবং কোনটা দুধ, কোনটা তেল, সমস্ত কিছু পুলিশ একদম আলাদা করতে সক্ষম হয়। তো বর্তমানে এই কেসটা সলভ, এই 3 জনকেই কোর্ট থেকে জেল কাস্টাডিতে পাঠানো হয়েছে। এরা কি আরও কোনো ক্রাইম করেছে কিনা সেটাও পুলিশ খতিয়ে দেখছে। তো এই কারণে আমি বলি যে এরপর থেকে যখনই আপনি পার্সেল নেবেন একটু সাবধানে নেবেন।
হতেই পারে সেখানে আপনার প্রয়োজনীয় অর্ডার করার দ্রব্যটা নেই বা আপনার শখের দ্রব্যটা নেই, সেখানে হয়তো কোনো ভয়ঙ্কর জিনিস আছে। তো একটু সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং রেয়ার টাইপের ট্রু ক্রাইম ঘটনা। তো এইরকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা যদি ইন স্টোরি ফরম্যাট আমার কাছ থেকে শুনতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং আজকের ঘটনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।